একেবারে শুরুতেই বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইবো। দেখুন, নিঃসন্দেহে তৃণমূলকে কেন্দ্র করে যে জাতীয় রাজনীতি অত্যন্ত চিত্তাকর্ষক বাঁকে এসে এই মুহূর্তে দাঁড়িয়েছে। বিশ্বনাথ দা, আধ ঘন্টা আগে পর্যন্ত দূর দূরান্ত পর্যন্ত এরকম কোনো সম্ভাবনা ছিল না যে কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী সাংসদরা তারা মিশে যেতে চলেছেন, বরঞ্চ বিদ্রোহী ব্লক নিয়ে একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল। তার মানে কোথাও কি মনে হচ্ছে যে একটা আইনি প্যাচ তৈরি হতে পারে, সেইটা এড়ানোর জন্য অত্যন্ত কৌশলী একটা পদক্ষেপ? আমি সরি টু সে, আজকে সকালবেলা কিন্তু নিশ্চিত ছিলাম যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে মার্চ করছে। তার কারণ গতকাল মনু সিংভি, এত বড় লয়ার, তিনি প্রশ্ন তুলেছিলেন যে অ্যান্টি ডিফেকশন লতে পরিষ্কার মার্জার শব্দটি আছে, 2/3 শুধু ব্লক তৈরি করবার কোনো সাংবিধানিক প্রভিশন নেই। 2/3 সদস্য বেরিয়ে গিয়ে লোকসভায় কোনো আলাদা ব্লক তৈরি করতে পারে না আইনগতভাবে। ফলে মনু সিংভি পরিষ্কার গতকাল বলেছিলেন যদি তারা এটা করে তাহলে সুপ্রিম কোর্টে আমরা চ্যালেঞ্জ করব। এবং যেই মুহূর্তে মনু সিংভি আইনি দুর্বলতাটা তুলে ধরেছিলেন যে মার্জার মানে মার্চ করতে হবে, দল থেকে ভেঙে গিয়ে আরেকটা দলের সাথে যুক্ত হতে হবে, সেইটা যখন ক্লিয়ার হলো তখন সকালবেলা থেকেই খবর পাচ্ছিলাম যে একটি বলির পাঠা খুঁজে বার করতে হবে। এবং এই বলির পাঠাটা এনসিপিআই কে শেষ পর্যন্ত পাওয়া গেছে এবং সেই অনুযায়ী কিন্তু তাদের সাথে মার্চ করানো হচ্ছে। যেটা তোমাকে বলার, এটা ঠিক যে গত লাস্ট এক মাস ধরে তোমায় বলেছি যে আজকের এই পরিণতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 100% দায়ী। এইটা আমি দিনের পর দিন তোমাকে বলেছি যে সমাজ বিজ্ঞানীরা প্রায় সকলেই একমত ছিল যে আদর্শহীন একটা রাজনৈতিক দল এক মাসের মধ্যেই মিলিয়ে যেতে পারে, মানে ক্ষমতা হারালেই তার পতন ঘটবে। কিন্তু যে কায়দায় আজকে সাংসদরা বেরিয়ে গেলেন, যে সমস্ত যুক্তি তারা সামনে রাখলেন, সেটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে কখনোই কল্যাণকর হতে পারে না। খুব দার্থহীন ভাষায় একজন অধ্যাপক হিসাবে বলতে চাই যে কায়দায়, যেভাবে, যে বিশ্বাসঘাতকতায়, যে মির্জাফরের চরিত্র নিয়ে এক একজন মানে বেরিয়ে গেলেন এবং তারা যে আইনি কৌশল বাঁচিয়ে আরেকটা দলের সাথে মার্চ করলো, এই এন্টার প্রসেসটার মধ্যে একটা আনএথিক্যাল আনহোলিনেস কিন্তু পরিষ্কার আছে। এবং এখানে পরিষ্কার করে তোমায় বলতে চাই, সারা ভারতবর্ষের কনটেক্সটে অবশ্যই বিজেপি লাভবান হলো, সংসদে বিজেপি তার সংখ্যা বাড়িয়ে নিল এবং একের পর এক বিল এরপরে পাশ করতে সুবিধা হবে, যেই বিলগুলো তাদের রাজনৈতিক এজেন্ডার মধ্যে পড়ে, যেমন ওয়ান নেশন ওয়ান ভোট সিস্টেম, ডিলিমিটেশন বিল, মহিলাদের সংরক্ষণ বিল, যেগুলো আটকে গিয়েছিল সেগুলো কিন্তু এখন সহজেই পাস করতে পারবে। কিন্তু লার্জার প্রশ্নটা থাকবে, যে মানুষ ভোট দিয়েছিল তাদেরকে, এই কাকলি ঘোষ দস্তিদারদের, এই মানুষগুলো, যে মানুষগুলো লাইনে দাঁড়িয়ে দিনের পর দিন মানে অপেক্ষা করেছে তার দলকে প্রতীককে ভোট দেওয়ার জন্য, সেই মানুষগুলোকে সরাসরি পেছন থেকে ছুরি মারা হলো। এটা তৃণমূল আমলেও আমি যেমন বারবার বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বিরোধীদেরকে ভেঙে তার দলকে সমৃদ্ধ করেছিলেন, মানুষের রায়কে উপেক্ষা করে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার খেলাতেই খেলা ভঙ্গ হচ্ছে। কিন্তু যে খেলাটা ভঙ্গ হচ্ছে সেই খেলাটা আর যাই হোক গণতান্ত্রিক হতে পারে না। এই এন্টার প্রসেসটা একটা অগণতান্ত্রিক প্রসেস। এই এন্টার প্রসেসটার মধ্যে একটা বিশ্বাস ঘাতকতা আছে, এই এন্টার প্রসেসটার মধ্যে একটা মির্জাফরি চালাকি আছে। এটা গণতন্ত্রের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। অবশ্যই এই খেলাটা শুরু করেছিলেন পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ বাম আমলে এই ধরনের দল ত্যাগ বিরোধী অবস্থান আমরা কদাচিৎ দেখেছি, দেখিনি কার্যত। দিনের পর দিন পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে এমএলএরা, তারা তো কংগ্রেস দলেই ছিল, কংগ্রেসরাই দিনের পর দিন পুরসভাগুলো চালিয়েছে, পঞ্চায়েত চালিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা পুরসভা, ঝালদা পুরসভা, সেটা কংগ্রেসের কাছে যাচ্ছিল, সেই পুরসভাটাতে মার্ডারের মাধ্যমে দখলদারি নিয়েছিল। একের পর এক পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে এমএলএ এমপি দল ভাঙিয়ে যেভাবে মমতা, একেবারে আমার মনে আছে যে মুর্শিদাবাদে এরকম 6টা পুরসভা এবং আস্ত একটা জেলা পরিষদ এইভাবেই তো তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। কিন্তু আমি আমার বাকি অতিথিদের কাছে আসার আগে স্পিকারের সঙ্গে বৈঠকের পর যখন এক এক করে সাংসদরা বেরোচ্ছেন, কাকলি ঘোষ দস্তিদার তখন কি বললেন আমি দেখাতে চাইবো দর্শকদের। हम लोग एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो जुट अपील
पार्टी ऑफ इंडिया से। उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তার সাথেই মিশছে একেবারেই 20 জন সাংসদ। আমি এখান থেকে শান্তনদার কাছে যাব। শান্তনদা, কৌশলী সিদ্ধান্তের কথা আমরা বলছিলাম, কিন্তু আপনাদের সহযোগী হয়ে এরা কাজ করবেন, অর্থাৎ সরাসরি ওই তকমাটা তাহলে আপনাদের লাগলো না যে বিজেপির সঙ্গে তৃণমূল যোগ হলো? না, এরা তো নতুন একটা দল তৈরি করছে বা একটা দলে যোগদান করছেন, তারা করতেই পারে। এটা তো প্রথমবার হচ্ছে এমন নয়। এতে পার্লামেন্টের যে সরকারের অদল বদল হবে, নতুন কিছু সরকার আসবে বা নতুন পুরনো সরকার যাবে, এমন কোনো বিষয় নেই। বিধানসভাতেও কোনো পরিবর্তন হবে না। কিন্তু আপনারা দেখাচ্ছেন, বিশ্বনাথ দাও বললেন, এরকম কি ঘটেনি? 77 সালে জনতা পার্টির সরকার ছিল। সেই জনতা পার্টির সরকারের থেকে যখন সরকার ফেলে দেওয়া হলো, চরণ সিংকে বার করে নিয়ে গিয়ে সেই সরকার থেকে কয়েকজন সাংসদ বেরিয়ে গেলেন, মোরারজি ভাই সরকারের পতন ঘটলো, তারপর চরণ সিং সরকারও থাকলো না। যে দলগুলো জনতা পার্টির মধ্যে বা জনতা পার্টি থেকে একাধিক দল তৈরি হলো, তার মধ্যে ভারতীয় জনতা পার্টিও আছে, আরও অন্যান্য দল তৈরি হলো, লোকদল আবার ফিরে আসলো। কাজে এই ঘটনা বারবার ঘটেছে। 1990 সালে জনতা দল থেকে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল তৈরি হলো, বা মুলায়ম সিং যাদবের সমাজবাদী দল তৈরি হলো, অজিত সিংয়ের দল তৈরি হলো। এই ঘটনা প্রথমবার ঘটছে তা নয়, শুধু একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। আমি 77 বা 80 বা 1990 যে কথা বলছি, তখন রুলিং পার্টি ভেঙে গেছিল। এবার কোনো রুলিং পার্টি শুধু নয়, প্রিন্সিপাল অপোজিশন পার্টিও ভাঙছে না। এমন একটা দল ভাঙছে যাদের শুধু পশ্চিমবঙ্গের মধ্যে কয়েকজন এমপি ছিলেন, আর তারা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। তার বাইরে তাদের পশ্চিমবঙ্গের বাইরে কোনো অস্তিত্ব নেই। এর আগের 15 বছর তারা ক্ষমতা ছিলেন না। এটা অসাংবিধানিক না বেআইনি। সরকারের গঠনের ক্ষেত্রেও কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, আমি বলছি কৌশলটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এনডিএ এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, 20 জনের সমর্থন তো পেলই, কিন্তু ওই যে তৃণমূলের ছোঁয়াচটা এড়ানো গেল। মানে আপনারা বলতে পারবেন, আমরা তো বলেছিলাম তৃণমূলের জন্য দরজা বন্ধ, সেই দরজা তো বন্ধই আছে, অথচ লাভ হলো এনডিএ এবং বিভিন্ন বিল পাস করাতে বিজেপি। দেখুন, এই 20 জনের কেউ বাচ্চা ছেলে নয়। এনাদেরকে বিজেপি পার্টি কাঁধে বন্দুক, মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে নিয়ে যায়নি। এনারা যদি চান, এনারা সরকারকে সমর্থন করবেন, এনারা যদি না চান, এরা সরকারের বিরোধিতা করবেন। সে অধিকার এনাদের আছে। এনাদের নির্বাচিত প্রতিনিধি এরা এখন অন্য একটি দল করছেন, বা সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করছেন এনারাই তৃণমূল কংগ্রেস। পৃথক দল, পৃথক তার সত্তা আছে। নরেন্দ্র ভাই মোদীজির সরকারকে যদি সমর্থন করেন, স্বাগত। হচ্ছে সায়ন্তন, আমার একটা প্রশ্ন, সেটা হলো ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী, তার বাড়িতে দিনের পর দিন বৈঠক হচ্ছে, মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকছেন। দিনের পর এই ইঞ্জিনিয়ারিংটা তোমরা করেছো, তোমরা দিনের পর দিন এই ইঞ্জিনিয়ারিং করেছো, এই পাপ তোমাদের নিতে হবে। তাতে তো দোষের কিছু নেই। তারা তো বলছেন আমরা সমর্থন দেব, আমরা কি সমর্থন দেব না? এই ইঞ্জিনিয়ারিং তারা যদি সমর্থন দিতে আসেন, আমরা কি সমর্থন দেব না? স্বতঃস্ফূর্ততা নাকি আইনের ভয়ে, নাকি এই যে দুর্নীতি এরা করেছে, তোমরাই বলেছো এরা দুর্নীতি করেছে, দেখুন এই থেকে বাঁচার জন্য 20 জনের দুর্নীতিতে এদেরকে ছাড় দিতে দেখুন, চাইছো। 20 জনের সমর্থন, তার বিনিময়ে দুর্নীতি থেকে 20 জনের মধ্যে সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এটা আমি মানি না। হ্যাঁ, অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। বলছি তো, নাম করে যদি বলেন, আমি সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমাদের দল থেকে বলেনি, কিন্তু হ্যাঁ, কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, সিরিয়াস অভিযোগ আছে। ভারতীয় জনতা পার্টির সরকারকে, এনডিএ সরকারকে তারা যদি সমর্থন দিতে চান, আমরা কি সেই সমর্থন নেব না? এটা কি হতে পারে কখনো? একটা সমর্থন, একটা ইঞ্জিনিয়ারিং তোমরা করেছো না, কোন তাহলে ইঞ্জিনিয়ারিং তো 2 মাস আগে হতে পারতো। কোন ডিল হয়েছে? চৌঠা মেয়ের আগে, 3রা মেয়ের আগে তো ইঞ্জিনিয়ারিং হতে পারতো। মানে ওদেরকে ছাড় দিবে, 3রা ওরা সমর্থন দিবে, কোনো ছাড় নয়। বিজেপি সরকার, আপনি দেখবেন না, আমি স্পষ্ট বলতে চাই, তৃণমূল, উদাহরণ দিচ্ছি, কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলর যে এবিপি আনন্দের চ্যানেলে আমার আপনার সঙ্গে আলোচনায় বসেছে, সেই কাউন্সিলর পর্যন্ত তৃণমূল থেকে বেরিয়ে আসার পরেও তার বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে। সে আজকে বলতে গেলে কলকাতা ছাড়া, মানে তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, ফেরার। আমি নাম করে বলতে চাই না, কিন্তু কাকে বলছি আপনি বুঝছেন। তিনি আমার সঙ্গে, আপনার সঙ্গে এবিপি আনন্দের চ্যানেলে বসে ডিবেটে অংশ নিয়েছেন তৃণমূল থেকে বেরিয়ে আসার পরে।
কিন্তু তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন তার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিজেপিতে জয়েন করেনি। বেশ বেশ, আমি বাকি অতিথিদের কাছে আসবো, মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। দেখুন, একের পর এক যে ছবিগুলো, আমি বলছি 4 তারিখের পর দেখা যাচ্ছে, একটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষে স্বস্তিদায়ক নয়। এমন একটা জায়গায় পরিস্থিতি সংসদের ক্ষেত্রেও, এই সংসদীয় দলে ভাঙনের ক্ষেত্রেও তৈরি হয়েছিল যে এখানেও আমরা আসল তৃণমূল বলে প্রতীক নিয়ে টানাটানি পড়বে কিনা। কিন্তু আজকের ছবিটার পর অন্তত সেই জায়গাতে কালীঘাট তৃণমূলের পক্ষে কি কিছুটা স্বস্তির? না, আমার কথা হচ্ছে শুভ্রজিৎ, যে এই যে ঘটনাগুলো ঘটছে, কে যাচ্ছে বা কে আসছে, এটা নিয়ে কিন্তু মমতাদির কোনো প্রতিক্রিয়া নেই। মানে কেউ এলো বা গেল সেই নিয়ে সে চিন্তিতও নয় এবং সে দুঃখিতও নয়। না না, তা কেন? আমি বলছি স্পিকারের ঘরে প্রথমে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ দুজন সাংসদ, একজন কীর্তি আজাদ এবং আরেকজন সাগরিকা ঘোষ। সেটা চিঠি নিয়ে গেছিলেন যে একেবারে আলাদা ব্লক করলে সেটা যেন না অনুমোদন দেওয়া হয়, স্পিকারকে এই আবেদন জানিয়ে তারা প্রথম গেছিলেন চিঠি নিয়ে। আমি কোনো দলের প্রতিনিধিত্ব করছি না, আমি বলছি যে যেহেতু ছোটবেলা থেকে রাজনীতিটা আমরা দেখছি, সেই জায়গা থেকে মানে খুব হাসি পাচ্ছে। মানে আমি বলছি আজকাল দিন এই যে 70 না 69 সালের কথা বললো জনতা দলের, দেখুন সায়ন্তদা, আগেকার রাজনীতি আর এখনকার রাজনীতির পরিসরটা অনেকটা পাল্টে গেছে, আর ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে গেছে রাজনীতি। আজকে মানুষ পুরোটাই বুঝতে পারছে। আজকে একটা এনসিপিআই, প্রথমে আমি ভাবছিলাম যে শারদ পাওয়ারের পার্টি, তারপর এনসিপিআই নামই শুনিনি কোনোদিন। তার মানে এইটা কিভাবে কোন পার্টির সঙ্গে মার্জ করলে বিজেপি বলতে পারবে না যে আমরা তাদেরকে নিই, সেটাও বিজেপি ঠিক করে দিয়েছে। বিশ্বনাথ যে কথাটা বলছিলেন যে আমি যদি কোনো দলকে সমর্থন করি, লাল বোতাম সবুজ বোতাম টিপে করব, 2 মাস আগে যারা লাল বোতামটা টিপে সমর্থন করেনি ডিলিমিটেশনের, আজকে তারা সবুজ বোতামটা টিপবে। তার মানে আমি তো বোতামের কাছে গিয়ে সমর্থন করব কি করব না সেটা ঠিক করব। কিন্তু একজন পার্টিকুলার মন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হচ্ছে, সেখানটাতে তো বোঝা যাবে না। আচ্ছা, এর আগে তাহলে সায়ন্তনদা, এই আমরা অনেক দিন এই টিভিতে এসে ইয়ে করেছি যে উদাহরণ টানবেন না। আমরা দিল্লির উদাহরণ নিয়ে আসি যে গুলি মারে সালেকে অনুরাগ ঠাকুর বলেছিল, তার বেলায় কিছু হয় না কেন? না না, এরকম বলেছিল তাহলে অভিষেকের বেলায় কেন? আমি বলছি আপনারা যেভাবে এসছেন, আমি বলছি অতীতের উদাহরণ 15 বছরের তৃণমূলের শাসনকালে বারবার 34 বছরের সিপিএম এর শাসনকাল, এটা তৃণমূল কংগ্রেস তুলে আনতো। আপনি বলছেন অতীতের উদাহরণ টানবেন না? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমরা এখন এটা আমাদেরও সরকার, আপনারও সরকার। আমরা চাইবো যে দুর্নীতিগ্রস্ত যাদেরকে বলা হয় তাদেরকে না নিয়ে উন্নতির আমরা দেখব। কিন্তু আমি আজকে দেখছি যে মদন মিত্র যখন গেল না, মদন মিত্রের ঘরে সিআইডি ইডি পৌঁছে গেল। আবার দেখছেন কাউন্সিলর, আপনি বলেন কাউন্সিলর ভোটে না ভোট দেওয়ার সঙ্গে পার্লামেন্টের বিল পাস হওয়ার কি সম্পর্ক আছে? যেখানে ইন্টারেস্ট আছে সেখানটাতে ওরা হিট করছে। ফলে কে মদন মিত্র বিধানসভায় তো কোনো ইন্টারেস্ট নেই বিজেপি, বিধানসভায় বলছি উনি যেহেতু ঋতব্রতর সঙ্গে যায়নি, মদন মিত্র যায়নি বলে সিবিআই ইডি সিআইডি ওর ঘরে পৌঁছে গেল আজকে। কিন্তু যেগুলো আজকে ঋতব্রতর সঙ্গে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হচ্ছে, তাদেরকে ঘরের কোনো সিবিআই ইডি যাচ্ছে না। তাহলে আপনি বলুন যে যাদেরকে নিলেন এখানে, তারা শুধুমাত্র পিঠ বাঁচানোর জন্যই গেছে। আমি বলবো রাজনীতিটা না রাজনীতির লোকদেরই করা উচিত। এরা জানে যে এই কদিন আছে 31-29 পর্যন্ত, এরপরে এরা ভোটে দাঁড়াবেন না, ততদিন পর্যন্ত যাতে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতেই হয় রাজনীতি বড় বৈচিত্র্যময়, চমক প্রতি মুহূর্তে রাজনীতিতে থাকে। রবীন্দ্রনাথ বাবু কিভাবে দেখছেন? একদম সকাল থেকে আমাদের নজর ছিল দিল্লিতে ঠিক 2টো ঠিকানা, একটা হচ্ছে 9 মতিলাল নেহরু মার্গ আর একটা হচ্ছে 20 আকবর রোড। তারপরে এই 20 আকবর রোডে যাওয়ার পর এই যে বদল, এই যে কৌশলী সিদ্ধান্ত, রবীন্দ্রনাথ বাবু কি ভাবছেন বিষয়টা নিয়ে? দেখুন, দিনের শেষে বিজেপি চওড়া হাসি হাসছে। রাজনীতিতে ক্ষমতায় যারা থাকছে, আজকের দিনে আর নৈতিকতার প্রশ্ন তুলে লাভ নেই। কোনো দল নৈতিকতা মানছে না। যদি সে কথা বলতে হয়, সব কটা দলকে নিয়ে আলোচনা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন নীতি মেনেছেন, কংগ্রেস কোন নীতি মেনেছে, বিজেপিও নীতি মানছে না। সুতরাং নীতির প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে আইনের প্রশ্ন। আইনকে এড়াতে হবে। আইনকে এড়ানোর ক্ষেত্রে 2টো জিনিস পরিষ্কার। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি তুলে দিয়েছেন, তাতে সেনা ভার্সেস সেনা কেসের উদাহরণ দিয়েছেন এবং সেখানে বলে দিয়েছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ যারা গেছিলেন, তারা তুলে দিয়েছেন এবং তাতে সেনা ভার্সেস সেনা কেসের উদাহরণ দিয়েছেন। সেনা ভার্সেস সেনা কেসে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই কে হুইপ হবে, কে লিডার হবে, এটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার সাংগঠনিক পার্টির। নতুন করে কেউ ওইখানে গিয়ে কাকলি ঘোষ দস্তিদারকে ঠিক করতে পারবে না।
সুতরাং কাকলি ঘোষ দস্তিদার একটা স্প্লিট হয়েছে আইন অনুযায়ী, যে 10th শিডিউল অনুযায়ী তিনি একটা স্প্লিট গ্রুপ হিসেবেও থাকতে পারবেন না, বা তিনি নিজেও কোনো দলীয় নেতা হতে পারবেন না। সুপ্রিম কোর্টের পরিষ্কার কথা বলে দেওয়া আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।